এখানে স্পিকার সাহেব মহারাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই। কিন্তু তিনি রাষ্ট্রপতি অজ্ঞান থাকেন, এই তথ্যটা উনি কোথায় পেলেন, কেমনে দিলেন, এটা নিয়ে তো সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জাগছেই, জাগবেই। এই তথ্য নাকি কে দিল? এই তথ্য কি চুপ্পু সাহেব দিয়ে গেছেন? তার কি কোনো লিখিত কাগজ আছে? ওনার কাছে কোনো মেডিকেল রিপোর্ট আছে? তো এইটা তো বিরোধী দলের দায়িত্ব ছিল সেটা জানা বোঝা, সেখানে কথা বলে নাই। এখানে বিরোধী রাজনীতি কিছু গ্রামার আছে, পরিষ্কার করতে হবে। রাজনীতির গ্রামার, রাজনীতিবাদ কথা বলতে হবে। আমরা রাজনীতি করি, আমাদের চুল পাকা হয়েছে। রাজনীতির ভাষা আর ধারাপাতের ভাষা, বাল্য শিক্ষার ভাষা এক নয়। আপনি কি করে আপনি একজন লোককে আইনা এই সমস্ত পদে বসাবেন? এই অধিকার, এই ক্ষমতা আপনি সংবিধানে কোথায় পেয়েছেন, কোন জায়গায় পেয়েছেন? আমরা জানতে চাই। সরকারি ছাত্র একদিনও হয়ে ওঠেন না। এমপি অত্যন্ত দক্ষতার সঙ্গে চুপ্পুকে ব্যবহার করেছে। এখানে সমঝোতার কি আছে? এখানে হয়তো সালাউদ্দিন সাহেব বলতেই পারেন যে নাহিদকে তারা কেয়ার নাও করতে পারেন, এখন তো নাহিদকে কেয়ার করার কোনো প্রয়োজন নাই। কালকে তোমার একটা অনুষ্ঠানে শুনলাম ভারতীয় অল ইন্ডিয়া প্রেস ক্লাব, ফেডারেশন অফ প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী যে কথা বলল, তিনি তো গতকালকে না পরশুর অনুষ্ঠানে দেখলাম গৌতম লাহিড়ী সাহেব তোমার সঙ্গে বোধহয় আরেকজন কে ছিল আমাদের, দেখলাম গৌতম লাহিড়ী সাহেব তো পরিষ্কারে বলে দিয়েছেন যে সালাউদ্দিন সাহেব ওনাদের লোক এবং ওনার সঙ্গে রয় নিয়ন্ত্রণ উনি ছিলেন। এটা কে বলেছেন? অল ইন্ডিয়া প্রেস ক্লাব ফেডারেশনের চেয়ারম্যান, যিনি এখন বর্তমানে ওখানে আছেন, যিনি কদিন আগেও দিল্লির প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। এখন তিনি তো দেশ চালাচ্ছেন, আমরা দেখতে যাচ্ছি। উনি তো ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, অনেকে বলেন উনি সংস্কার বুঝেন না, উনি প্রধানমন্ত্রীর পক্ষে বক্তব্য দেন, উনি বিরোধী দলের তোয়াক্কা করেন না। আর বিরোধী দলকে একজন অত্যন্ত ভদ্র পেয়ে আমরা মানে যেহেতু দেশে কোনো অশান্তি সৃষ্টি করবে না বলে কথা দিয়েছে, ফলে সে তো খালি মাঠে গোল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এখানে সমঝোতা হওয়ার কিছু নাই। চুপ্পু সাহেব গ্রেফতার হবে কি হবে না, এটা তো সরকারের ইচ্ছার উপর নির্ভর করে না। যদি নাহিদ সাহেব যদি সত্যিকার অর্থে চাপ সৃষ্টি করতে পারে, সে হ্যাডম যদি এখন ওনার থাকে, তাহলে চুপ্পু গ্রেপ্তার হবে, কেউ আটকাতে পারবে না। আর যদি সেই বিপ্লবীরা রাজপথে আবার সেই হ্যাডম দেখাতে না পারে, তাহলে চুপ্পুকে গ্রেফতার করা হবে না, সে বিদেশ যাবে, চিকিৎসা করবে, ঘুরে বেড়াবে। তবে আমি যেটা মনে করি, সরকার একটা গ্যারাকলে পড়ে গেছে। এখন বিরোধী রাজনৈতিক দল কিভাবে খেলবে তার উপরে নির্ভর করে। আমি মনে করি দরকার পড়লে রাষ্ট্রপতি নির্বাচন, যেটা উস্কানি দেওয়ার চেষ্টা করছে তোমার প্রথম আলো, যেটা নিউজ করেছে, সরকার এই নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছে না। প্রথম আলো কি ধরনের ট্রেপে ফালানোর চেষ্টা করছে, যেটা যদি বোঝার চেষ্টা করো, দেখো আমি যদি আজকে বিরোধী রাজনীতির নিয়ন্ত্রণ করতে পারতাম, আমি যদি আজকে বিরোধী দলের রাজনীতিতে কোন রকম একটি বলিষ্ঠ অবস্থানে থাকতাম, আমি এই রাষ্ট্রপতি নির্বাচন হতে দিতাম না। যতক্ষণ পর্যন্ত সরকার জুলাই সনদ বাস্তবায়িত না করবে, যতক্ষণ পর্যন্ত সংস্কারগুলো না করবে, যতক্ষণ পর্যন্ত যে সমস্ত আলোচনার মাধ্যমে সর্বসর্ব সিদ্ধান্ত হয়েছিল নোট অফ ডিসেন্টেন্সের গুল্লি মারেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করার যে রায় এসছে, সেটা বাস্তবায়িত না করা পর্যন্ত এই দেশে রাষ্ট্রপতি নির্বাচন হতে পারবে না। দরকার পড়লে আমরা রাজপথে থাকবো, আবার জনগণকে নিয়ে মাঠে নামবো।
আজকে সরকারকে অবশ্যই সংবিধান সংশোধন করতে হবে, অবশ্যই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার সমন্বয় আনতে হবে, ব্যালেন্স করতে হবে, যেটা আমরা সবাই চেয়েছিলাম, যেটা বিএনপিও ঘোষণা করেছিল। আমরা আপার হাউস অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। এইগুলো না করা পর্যন্ত রাষ্ট্রপতি, এরকম টুটু জগন্নাথপতি রাষ্ট্রপতি নির্বাচন করতে আমরা রাজপথে বাধা সৃষ্টি করতাম। সরকার, রাষ্ট্রপতি পরিবর্তন হয়ে গেছে, সরকার নিজস্ব রাষ্ট্রপতি আসছে, দরকার বলে 3 মাস কেন 6 মাস থাকুক মেজর হাফিজউদ্দিন সাহেব, আরো 3 মাস থাকুক, আমাদের তো কোনো আপত্তি নাই। উনি একজন মুক্তিযোদ্ধা, উনি থাকুক, আরো 6 মাস থাকুক, উনি অস্থায়ী হিসাবে থাকুক। কিন্তু নতুন রাষ্ট্রপতি নিয়োগ করতে হলে আগে রাষ্ট্রপতির দায়িত্ব কর্তব্য কি, যেটা সংবিধানের পরিষ্কার নাই, সংবিধান পরিবর্তন করে সংশোধন করে রাষ্ট্রপতির সেই দায়িত্বটাকে ভারসাম্যপূর্ণ করতে হবে, যাতে রাষ্ট্রটা একদলীয় এক ব্যক্তি শাসনে রূপান্তরিত না হয়। ইতিমধ্যে আমরা স্বেচ্ছাচারিতার লক্ষণ দেখতে পাচ্ছি। আমরা ইতিমধ্যে দেখেছি সরকার একতরফা ভাবে রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন কর্পোরেশনের হেড বানায় দিয়েছে, যেটা সংবিধানের বরখেলাফ। আপনি সরকারি আমলা থেকে সাময়িক দায়িত্ব দিতে পারেন, কিন্তু কোন রাজনৈতিক দলের নেতাদেরকে নির্বাচন ছাড়া আপনি তাদেরকে বসাতে পারেন না। আপনি সিটি কর্পোরেশনের প্রশাসক বসাতে পারেন, কিন্তু সেখানে কোনো রাজনীতিবিদ বসাতে পারেন না, সেটা আপনি করেছেন। সবগুলো পৌর সভা এবং সিটি কর্পোরেশন গুলোতে আপনি, বিশেষ করে সিটি কর্পোরেশন গুলোতে আপনি রাজনৈতিক দল থেকে অবৈধভাবে বসিয়েছেন। সংবিধান আর্টিকেল 7 and 11 সেটা মানে না, সেখানে নির্বাচিত ব্যক্তি হইতে হবে। আপনি প্রশাসক নিয়োগ করতে পারেন কোত্থেকে? আপনাদের থেকে, কর্মচারীদের থেকে, নট পলিটিক্যাল। আপনার কোনো রাইট নাই। তাহলে আপনি কালকে আরো 50 জন এমপি ঢুকাই দেন না পার্লামেন্টে, আপনি আসে আরো 50 জন এমপি আপনি ঢুকাই দেন, এটা আপনার ইচ্ছা। আপনি 10 ভাগের 1 ভাগ মন্ত্রী না নিয়ে আপনি 50 জন মন্ত্রী নিয়ে নেন, যদিও আপনি উপদেষ্টা দিচ্ছেন মন্ত্রী পদমর্যাদায়, সেটাও তো পারেন না। ওইটা 10% বেশি আপনি পারেন না, কিন্তু এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানাচ্ছেন, তার ব্যক্তিগত কর্মচারী বানাচ্ছেন। এগুলা তো স্বৈরাচারের লক্ষণ। আপনি স্বৈরাচার ইতিমধ্যে হয়ে উঠেছেন। আপনি কি করে কর্মচারীদের, কি বলে, ওই রাজনৈতিক নেতাদেরকে আপনি বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যান বানান? কোন এখতিয়ার বলে, কোন ক্ষমতা বলে? আপনি কি করে আপনি একজন লোককে আইনা এই সমস্ত পদে বসাবেন? এই অধিকার, এই ক্ষমতা আপনি সংবিধানে কোথায় পেয়েছেন, কোন জায়গায় পেয়েছেন? আমরা জানতে চাই। স্বৈরাচার তো একদিনও হয়ে ওঠেন না। কাজেই এই সরকার, আমি মনে করি, বিরোধী দল রাজনীতিবিদদের কেরাকলে পড়ে গেছে। এখন বিরোধী দল রাজনীতিবিদরা কিভাবে কাজ করবে আমি জানি না। এই প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে একটা অচলাবস্থা সৃষ্টি করার প্রয়োজন আসছে। সংবিধান সংশোধন না করে, জুলাই সনদ বাস্তবায়িত না করে রাষ্ট্রপতি নির্বাচন করা যাবে না। এটা হওয়া উচিত আজকে সারা বাংলাদেশের মানুষের দাবি। এটা হওয়া উচিত আজকে সকল বিপ্লবীদের, 24-এর বিপ্লবী যারা ছিল তাদের সবার দাবি। এটা কতটুকু বাস্তবায়িত হবে জানি না, তবে আমার আবেদন থাকবে এই সরকারকে রাষ্ট্রপতি নির্বাচন করতে দেওয়া যাবে না। এই জন্য দরকার পড়লে গণ আন্দোলন গড়ে তুলতে হবে, দরকার পড়লে জনগণকে নিয়ে রাস্তায় নামতে হবে, সকল বিরোধী দল, রাজনৈতিক দলকে আনতে হবে। ইতিমধ্যে চরমোনাই পীর সাহেব বলেছেন তিনি রাষ্ট্রপতি হতে চান। তাহলে উনি কেন হতে পারবেন না? কোন কারণে হতে পারবেন না বলেন? আপনি সরকার প্রধান বলেন, কোন কারণে হতে পারবেন না? আপনি যদি কর্পোরেশনের চেয়ারম্যান বানাতে দিতে পারেন, তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাতে পারবেন না কেন? কি কারণে পারবেন না?
আপনাদের নমিনেশন দিয়ে দেন। এই যে এখন বলা হচ্ছে স্থায়ী কমিটির সদস্যরা আলোচনা করে রাষ্ট্রপতি পদের নিয়োগ দেবেন। এটা কখনো কোনোদিন দেখেছি যে স্থায়ী কমিটি সদস্যরা আলোচনা করে দেয়? এই স্থায়ী কমিটি কি বিএনপিতে আছে? এই স্থায়ী কমিটি তো কর্তার ইচ্ছা কীর্তন করেন। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে নাম বলবে, যার নাম বলবে, ইনিয়ে বিনিয়ে বলবে, কাউরি মুখ দিয়ে বলাবে, একজনকে সালাউদ্দিন প্রস্তাব করবে, আর কোনো বেটাই কথা বলবে না। স্থায়ী কমিটির আমার কোনো বন্ধুই কথা বলবে না। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব যেটা বলছে এটাই উনি সঠিক বলেছেন, বাকিরা চুপ করে থাকবে। আমরা দেখেছি না স্থায়ী কমিটির সদস্যরা কেমনে হয়, আমরা দেখেছি না কিভাবে সিদ্ধান্ত নেয় স্থায়ী কমিটি। নতুন তো কিছু না, আমি তো 30 বছর 35 বছর তো দেখেছি স্থায়ী কমিটি কিভাবে সিদ্ধান্ত নেয়। কত স্থায়ী কমিটির সিদ্ধান্ত আমরা বাতিল করে দিয়েছি না? এই বদনাম তো আমার আছে, বিএনপি যদি করছি বদনাম তো আমার আছে। স্থায়ী কমিটির সিদ্ধান্ত মানি না এরকম সিদ্ধান্ত তো অনেক আছে। তো স্থায়ী কমিটির সিদ্ধান্ত দেবে কে? রাষ্ট্রপতি হবেন। আরে বিএনপির যে কোনো রাজনীতিবিদ, বিএনপির থেকে যদি কাউকে প্রেসিডেন্ট নমিনেশন দিতে হয়, তাহলে খন্দকার মোশাররফ ছাড়া আর কার নামটা আসবে? কে প্রস্তাব করবে? কি কারণে প্রস্তাব করবে? ফখরুল ইসলাম আলমগীর তো অলরেডি মন্ত্রী আছে, তারা যদি মন্ত্রীগিরি করতেছে কেন? সে রাষ্ট্রপতি হতে চায় যদি। কারণ তো নেতাদের মধ্যে একটা কন্দল সৃষ্টি করার চেষ্টা করছেন। প্রথম আলো কতগুলো ছবি বানায়, ছবি দিয়া, খবর দিয়া নেতাদের মধ্যে একটা ভুল বুঝুন সৃষ্টি করার চেষ্টা করছেন। যেখানে খন্দকার মোশাররফ বেঁচে আছে এবং সিনিয়র মোস্ট লিডার, সেখানে যদি পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল লোক দিয়ে কাউকে বানাতে হয়, দলে কাউকে বানাতে হয়, তাহলে খন্দকার মোশাররফের নামের আগে একটা নাম কে প্রস্তাব করবে? স্থায়ী কমিটির মধ্যে কোনো ভদ্রতা নাই, শালীনতা নাই, তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। তারা কি একজন আরেকজনের প্রতিপক্ষ? তারা কি নেতৃত্ব নিয়ে হানাহানি কাটাকাটি করছে? তারা সবাই সমভাবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুগত, শতভাগ অনুগত। আমাদের মতো না, আমি অনুগত নাই বলে আমি চলে আসছি দল ছেড়ে, কিন্তু ওনারা তো শতভাগ অনুগত। ওনাদের আনুগত্য নিয়ে কোনো প্রশ্ন করার অধিকার কারো নাই, কারো ক্ষমতা নাই। আমি দেখেছি এই নেতাগুলো আড়ালেও কোনোদিন তারেক রহমান সাহেবের বিপক্ষে একটা কথা বলে নাই। খন্দকার মুশাররফ সাহেবকে তো আমি দেখি নাই, ফখরুল ইসলাম আলমকে তো দেখি নাই। কাজেই এখানে একটা বিভ্রান্ত ছড়ানোর জন্য প্রথম আলো একটা ইন্ধন যোগানোর জন্য করছে। যাই হোক, এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, রাজনৈতিক ব্যাপার, তারা করুক। কিন্তু এখানে কি হবে? সালাউদ্দিন যার নাম বলবে, যাকে বলবে, সে রাষ্ট্রপতি হবে। আমি এখন তারেক রহমান সাহেবের নামও বলবো না। বিএনপি রাজনীতির এমন একটা কেন্দ্রে এসে দাঁড়িয়েছে, কেন্দ্রে ভর করেছে, সেই কেন্দ্র ভরটা এখন ভারসাম্য রক্ষা করতেছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বক্ষমতার উৎস, সর্বক্ষমতার মালিক জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব। তিনি যাকে বলবেন সেই রাষ্ট্রপতি হবেন, তিনি যার নাম বলবেন তিনি রাষ্ট্রপতি হবেন। এখন উনি কার নাম বলে ফেলেন আমি তো জানি না। আর যদি তোমার এই গৌতম লাহিড়ীর কথা মনে হয়, তাহলে তো টেলিফোন আসবে ওখান থেকে, নাম তো এলান হয়েই আসবে, কার্ডটা দিতে হবে। প্রথম আলো তাদের কথাই বলবে। প্রথম আলো নতুন করে আবার খেলা শুরু করার চেষ্টা করছে, আবার বলতেছে রাষ্ট্রপতির ভারসাম্য আনতে হবে, আবার ইউনূস সাহেবকে নাকি রাষ্ট্রপতি নিয়ে আসবে, ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি আনার চেষ্টা করছে, আবার একটা জুজুর ভয় দেখাচ্ছে। আবার আমেরিকান এই রাষ্ট্র কে আসছে, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র একজন আসছে যে অত্র এলাকার, কি নাম, সাজিও নাকি। এই রাষ্ট্রপতি নির্বাচনটি একটি রাজনৈতিক খেলার মধ্যে আজকে দাঁড়িয়ে গেছে। এখানে বিরোধী দলকে তার বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। বিরোধী দল এখানে ইগনোর করলে হবে না। বিরোধী দল এই রাষ্ট্রপতির পদত্যাগ এ পর্যন্ত সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো বলবো তারা দায়িত্বশীল আচরণ করতে পারে নাই। এখানে স্পিকার সাহেব মহারাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই,
কিন্তু তিনি রাষ্ট্রপতি অজ্ঞান থাকেন, এই তথ্যটা উনি কোথায় পেলেন, কেমনে দিলেন, এটা নিয়ে তো সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জাগবেই। এই তথ্য নাকি কে দিল? এই তথ্য কি চুপ্পু সাহেব দিয়ে গেছেন? তার কি কোনো লিখিত কাগজ আছে? ওনার কাছে কোনো মেডিকেল রিপোর্ট আছে? এইটা তো বিরোধী দলের দায়িত্ব ছিল সেটা জানা বোঝা, সেখানে কথা বলে নাই। এখানে বিরোধী রাজনীতি কিছু গ্রামার আছে, পরিষ্কার করতে হবে। রাজনীতির গ্রামার, রাজনীতি বাদক কথা বলতে হবে। আমরা রাজনীতি করে আমাদের চুল পাকা হয়েছে। রাজনীতির ভাষা আর ধারাপাতের ভাষা, বাল্য শিক্ষার ভাষা এক নয়। আজকে দিনে ভালো কাজ করে রাজা হওয়া যায় না। রাজা হয় সেই যে আগামী দিনকে নিয়ন্ত্রণ করতে পারে। ওই লোকটাই ক্ষমতায় যেতে পারে যে আগামী দিনে রাজনীতি কি হবে, আগামী কাল সূর্য কখন উঠবে, যে ডিসাইড করতে পারে, সেই রাষ্ট্রীয় ক্ষমতায় যায়। বর্তমান নিয়ে কাজ করলে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া যায় না। কারো বাড়িতে আগুন লেগে গেলে সে আগুন নিবানোর দায়িত্ব সবার আগে গেলেও সেটা রাষ্ট্রনায়ক না, সেটা এনজিওর কাজ। রাষ্ট্রনায়ক নিশ্চিত করে ওই বাড়িতে আগুন লাগবে না, কিন্তু আজকে নয়, আগামীকালকে নয়, সে যতদিন চিন্তা করতে ততদিন লাগবে না। কাজে রাষ্ট্রনায়ক এক জিনিস, রাষ্ট্রনায়করা যা করে তার নাম রাজনীতি, আর আমরা যা করি রাজনীতিকে অনুসরণ করি, রাষ্ট্রনায়ককে অনুসরণ করি, তার কার্যকলাপ গুলাকে আমরা প্রতিপালন করি। আমরা রাজনীতি কর্মী। রাজনীতিতে আমরা দাবি করি আমরা সবাই নেতা। রাজনীতিতে সবাই নেতা হতে পারে না। রাজনীতিতে নেতা থাকে মাত্র একজন। সে সম্রাটই বলেন, আলেকজান্ডারই বলেন, সিকান্দরে বলেন, আকবর বাদশাহ বলেন, আর জননেতা তারেক রহমান সাহেব বলেন, রাজনীতির নেতা মাত্র একজন থাকে, বাকি সব থাকে রাজনৈতিক কর্মী। কেউ বড় কর্মী, কেউ ছোট কর্মী। নেতাগিরি নেতার সামনে হয় না। এটা বাইরে এসে একটা ভাব দেখায় নেতা। আমার ভাবনার কিছু আছে। আমি তো প্রধানমন্ত্রীর সামনে গিয়ে ওই কথাই বলতে হবে যে এই কথাটা প্রধানমন্ত্রী পছন্দ করেন, পছন্দ করবেন, সেটা সরকারি দলে হোক আর বিরোধী দলে হোক। রাজনৈতিক ব্যাকরণ এভাবে হবে না। আমার রাজনীতি তো আমি কি, আমরা শেষ হয়ে যাই, দেয় আমরা শেষ হয়ে যাব না। আমরা হইতে পারি ছোট মোমবাতি, কিন্তু মোমবাতি মনে রাখবেন মাটিতে পড়ে শেষ পর্যন্ত সে জ্বলে, সে নিবে না। রাজনৈতিক নেতা কর্মীরা আমরা যারা আছি, আমরা ফ্লাড লাইট না, ধপ করে জ্বলে উঠবো, ধপ করে নিভে যাব। আমরা ক্ষুদ্র প্রদীপের বাতি, ছোট্ট মোমবাতি। আমরা আলো দিবই দিবই দিব শেষ মুহূর্ত পর্যন্ত। তলায় এসে মিশে যাব, তারপরে আমার নিয়ার থেকে একটু একটু আলো বের করবে। এটাই আমাদের ডেডিকেশন। এইটা যেন রাজনীতি করি, কারো কাছে পদের জন্য না, কারো কাছে চাওয়ার জন্য না, কারো কাছে ভিক্ষা মাগার জন্য না। এই পৃথিবীতে আসছি শুধু একমাত্র আল্লাহর কাছে মাথা নত করার জন্য, একমাত্র আল্লাহর কাছে ভিক্ষা চাওয়ার জন্য, অন্য কারো কাছে চাওয়ার জন্য নয়। আজকে যে রাজনীতিতে যে কাজগুলো হচ্ছে, এগুলো রাজনৈতিক নেতাদের কাজ না। এক ঘরে দুই পীর থাকতে পারে না। এক রাজনৈতিক দলে দুই নেতা থাকতে পারে না। এদের দেশের সর্বনাশ হবে, ক্ষতিগ্রস্ত হবে। দুই পক্ষ থাকতে পারে, দুইটা বিপরীত মেরু থাকতে পারে, কিন্তু এক পক্ষে দুজন থাকতে পারে না। আজকে চুপ্পু সাহেবের সঙ্গে কোনো সমঝোতার ব্যাপার নয়। চুপ্পু সাহেব সময়ের প্রয়োজনে অপান্ত হয়ে গেছে, তার প্রয়োজন ফুরিয়ে গেছে। বিএনপি তাকে ছুড়ে ফেলে দিয়েছে।
হয়তো এখন দয়া দাক্ষিণ্য দেখাতে পারে বিএনপি, এটা নির্ভর করে বিএনপির বুড়ের উপরে। ইতিমধ্যে 2 দিনে উনি যে ইন্টারভিউ দিয়েছেন, চুপ্পু সাহেব যে সমস্ত পত্র কথা বলেছেন, তাতে কিন্তু সরকারকে বিব্রত করেছেন। আপনি ইন্টারভিউগুলো দেখেন উনি কি বলছেন বারবার, যে এই লোক অজ্ঞান হয়ে যায়, যে লোক অসুস্থ হয়ে যায়, যে লোক এত বড় অসুস্থ, সে লোক কি করে এত জোরে জোরে কথা বলতেছে প্রেসের সঙ্গে, এবং তার টোন গুলো দেখেন, তার সুর গুলো দেখেন, এবং সে বিরোধী দলকে উস্কায়া দিচ্ছে তার বিরুদ্ধে কথা বলার জন্য। তাকে নাকি হিরো বানাতে হবে। তিনি এখন দাবি করছেন ওনাকে হিরো বানাতে হবে। উনি নাকি শপথ নেওয়াছেন উপদেষ্টা থেকে, উনি নাকি নিয়োগ দিয়েছেন, উনি নিয়োগ দেওয়ায় এরা উপদেষ্টা হয়েছিল। ডক্টর ইউনূস নাকি উনার নিয়োগে প্রধান উপদেষ্টা হয়েছিলেন। কত বড় ধৃষ্টতা বলেন। নাহিদকে, আসিফকে, তাদেরকে নাকি উনি চাকরি দিয়েছিলেন, উনি নিয়োগ দিয়েছিলেন, বটে নিয়োগদাতা। কত বড় দুঃসাহস তার বলেন। তাও প্রেসিডেন্ট পদ ছেড়ে দেওয়ার পরে বলতেছে সে তাকে নাকি হিরো বানাইতে হবে। এই ছেলেরা যে এখনো তাকে টেনে নামাচ্ছে না, এখনো গুলশান থেকে ধরে নিয়ে আসতেছে না, এটা তার আল্লাহ নসিব, তার কপাল। কত বড় দৃষ্টতা। সে বলে বিপ্লবী সরকারের মন্ত্রীদেরকে সে নিয়োগ দিয়েছিল। এই কথাটা বলে কি সরকারকে সে বিব্রত করে নাই? সে এত বড় নেতা ছিল, এত বড় ক্ষমতার সামনে ছিল, তাকে যে রাবার স্টাম্প হিসেবে ব্যবহার করা হয়েছে এইটাও সে বুঝে না। এই লোক ছিল আমাদের মহামান্য রাষ্ট্রপতি, যে একটা রাবার স্টাম্প ছিল, তাকে যেভাবে খুশি ব্যবহার করেছে, সেই বক্তব্যগুলো দিচ্ছে। কাজে আমি মনে করি যে এখানে রাজনীতি আজকে একটা অচলাবস্থায় এসে দাঁড়িয়েছে। আগে রাজনীতি চলতো একজনের ইচ্ছায়, সেখানে স্বেচ্ছাচারিতা ছিল, সেখানে সে যা খুশি তা ফ্যাসিস্টিজম চালু করেছিল। আর এখন রাজনীতি চলছে মানে এটা কি ধরনের জানি না, কি সিদ্ধান্ত হচ্ছে, কেন হচ্ছে, কি আমার সামনে আগাচ্ছে বুঝতেছি না। কেন কাউকে নিয়োগ দেওয়া হচ্ছে, কি তার কর্মসূচি, কি হবে না হবে, অনেক কথা আমরা বলতে চাই। এই যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী একটা সেমি কন্ডাক্টরের জন্য একটা মেলা করলেন, অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন, কি করেছেন, কিন্তু তার প্রস্তুতি কোথায়? একটা সেমি কন্ডাক্টর করতে হলে এখন 2টা বা 3টা বিষয় উনি করতে পারেন। উনি ডিজাইন করাতে পারবেন। সেমি কন্ডাক্টর বানানোর মতো টেকনোলজি বা ক্যাপাবিলিটি এখন হয় নাই। একটা ছোট্ট একটা সেমি কন্ডাক্টর ফ্যাক্টরি বানাইতে 16 থেকে 20 বিলিয়ন ডলার লাগে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি সেটা খোঁজ নিয়েছেন, খবর নিয়েছেন? 15 থেকে 20 বিলিয়ন ডলার লাগে একটা ক্ষুদ্র একটা সেমি কন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বানাইতে। হ্যাঁ, সেখান থেকে 15-20 বিলিয়ন ডলার দিয়ে ডিজাইন করা যায়। সারা পৃথিবীর লোকেরা ডিজাইন আউটসোর্সিং করছে, চিপস ডিজাইন করে দিচ্ছে, ওই ফ্যাক্টরি গুলো বাড়াচ্ছে। কারণ প্রতিটা লোকের রিকোয়ারমেন্ট আলাদা, আপনার লজিক আলাদা। আপনি চাইবেন আপনার গাড়িটা এইভাবে চলবে, তো ওই লজিক দিয়ে আপনি চিপস বানাবেন। সেইটা ডিজাইন করার জন্য আইটি ইঞ্জিনিয়ারদেরকে দায়িত্ব দিলে, 5-7-10 বছরের ট্রেনিং দিলে তারা সেটা করতে পারে। আমার প্রায় 700-র মতো ছেলেরা বিভিন্ন ফ্যাক্টরিতে, ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিতে তারা চাকরি করতেছে এজ এ ডিজাইনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে, ডিজাইনার ইনচার্জ হিসাবে না। তাদেরকে এনে কাজে লাগাতে পারেন। আপনি সেই গ্রাউন্ড তৈরি করেছেন, তাদের বসার জায়গা কোথায় দিবেন? 700 থেকে 70টা ছেলেকে যদি ফেরত দিয়ে আসেন, আমার প্রায় এখানে 10,000 আইটি ইঞ্জিনিয়ার আছে, তাদের বসার জায়গা কোথায়? আপনি একটা মেলা উদ্বোধন করলেন, তার আগে একটা জায়গা উদ্বোধন করতে পারলেন না। আমি মনে করি সমালোচনার বিষয় না, আমি মনে করি আপনি যে পদক্ষেপটা নিয়েছেন সঠিক। এখন আমি অনুরোধ করবো আপনাকে অনতি বিলম্বে, যেহেতু আপনি ঘোষণা দিয়ে দিচ্ছেন, আপনি কালকেই বলেন রাজুককে জায়গা দিতে 5 একর, সেখানে আপনি একটা 20 তলা বা 30 তলা বিল্ডিং বানান, একটা করে চেম্বার করেন, মাঝখানে প্যাসেজ দিয়ে এগুলা
স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে, ইন্ডিয়াতে আছে, সব দেশে আছে এইসব বিল্ডিং গুলা, আইটি ভিলেজ বলা হয়। জাস্ট মেক ইট আইটি ভিলেজ। এক একটা লোককে কনফিডেন্স, তারা এখানে বসে বসে ডিজাইন করবে, ইঞ্জিনিয়াররা গিয়া ওখানে বসে বসে 4টা 5টা 6টা 7টা কম্পিউটার লাগে, ওই ডিজাইন করে করে করে। হ্যাঁ আসতেছি আমি আসতেছি, এক মিনিট, তোমার লোক চলে যাচ্ছে আমি জানি। এটা কেন বলছি, তোমার এই মাধ্যমে আমরা হিট করতে চাই, মানে জানাতে চাই না বোকার দেশে আমরা বাস করতেছি। অদ্ভুত লাগলো যখন নিউজ বারবার বলছে প্রধানমন্ত্রী অতি অভিভূত হয়ে গেছেন ওই লোকের বক্তৃতাতে। তেল মারা বক্তৃতা পছন্দ করে না, অভিভূত হয়ে গেছেন আপনি। হ্যাঁ, ওখানে অভিভূত হইতে হবে আপনাকে বক্তৃতা শুনে। লজ্জা করলো না প্রধানমন্ত্রী অভিভূত হয়েছে না তাড়াতাড়ি? আর ওই ফুল অনেকগুলো বললে তো আপনি বলবেন ওই মানে অভিভূত হয়ে যাচ্ছে, বক্তৃতা দেওয়া, বক্তৃতার মধ্যে আপনি কায়ে দেন না। ইটস এ বেসিক জিনিস, আসেন আমি ডিজাইন করে দেবো। আই উইল মেক দিস আইটি ভিলেজ, পয়সা লাগবে না, ফ্রি কনসালটেন্সি করে দেবো। নিয়ে আসেন, কত লোক নিয়ে আসতে হবে। আজকের সাবজেক্টের সাথে মিলায় ফেলছি। না না, মিলাই ফেলছি এই জন্য বলছি, এটা আইটির ফেলিউর তো। আজকে আইটি ক্যান ডিসাইড আমার নেক্সট প্রেসিডেন্ট কে হবে। আমার সেই চিপস উইল টেল মি হু ইজ দ্য বেস্ট পারসন ইন বাংলাদেশ টু বি দ্য নেক্সট প্রেসিডেন্ট। আমার আইটি চিপস বলে দেবে। আই হ্যাভ টু মেক দ্যাট। দেখো না ব্রিটিশ আমেরিকান প্রেসিডেন্ট কি বলছে, এক বোয়িং দিয়ে গেছে আরেক বোয়িং দিয়ে আয় করছে, ওটা কি দেখছে ওর গুলি রেডি করতেছে? বিকজ দ্য চিপস বলে দিয়েছে দেয়ার ইজ সাম হিট জেনারেটিং হচ্ছে ইরানে। দে আর ওয়ার্মিং আপ হাই রেঞ্জিং প্লেন, দে আর ওয়ার্মিং আপ হাই রেঞ্জিং মিসাইল। বিকজ হাই রেঞ্জিং মিসাইল স্টার্ট করতে যে হিট হয়, হিটটা হাজার লক্ষ মাইল, হাজার হাজার মাইল দূরে চলে যায়, বিকজ ইটস রেডিয়েট করে। যখন এই হাই পাওয়ার মিসাইল হিট আপ করতে হয় স্টার্ট করার জন্য, বিকজ মিসাইলটা তো আগুন দিয়ে চাপ দিয়ে, এটা তো স্প্রিং দেওয়ার না। মিসাইলের নিচে, রকেটের নিচে বিশাল আগুন তৈরি করতে হয়, সে আগুন দিয়ে ধাক্কা দেয়। ওই আগুন তৈরি হওয়ার সময় যে রেডিয়েশনটা হয়, এটা হাজার হাজার মাইল দূরে রেডিয়েশন চলে যায়। সো এভরিবডি গট অ্যালার্ট হয়ে যায় যে ইয়াস কোথাও একটা হিট জেনারেট হচ্ছে। সো সামবডি প্রিপেয়ারিং ফর এ বিগার থ্রো। সো এইগুলোই তো আইটি, এটার নামে তো আইটি, এটার নামে তো ইন্টারনেট। তোমাকে অনেক ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। আমি মনে করি কোন সমঝোতার প্রশ্ন হচ্ছে না। আর প্রথম আলোর তো লাকি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় নাই, কিন্তু সবচেয়ে বেশি বেনিফিট পাইছে এই কত অন্তর সরকারে। সে যে ক্ষতিপূরণ গুলা পেয়েছে, তার 3 জনের মতো টাকা কামাই করতে পারবে না। তারা আবার বাংলাদেশ সবাইকে পুরো মারাইয়া এটা করতে চায়। তবে বিরোধী দলের জন্য আমি মনে করি আমার অ্যাডভাইস থাকবে, অনুরোধ থাকবে, একটা গোল্ডেন অপরচুনিটি আপনারা পেয়েছেন, ইউজ ইট। জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য সরকারকে বাধ্য করতে যে শূন্যতা সরকার নিজের ইচ্ছায় করে দিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন করার মতো একটা অবস্থায় গেছে, সে অবস্থাটাকে অচল অবস্থায় রূপান্তরিত করতে পারলে বিরোধী দলের জুলাই সনদের দাবিগুলা আদায় করা খুব সহজ হবে। আমি মনে করি এইভাবে আমাদের চলা উচিত।